ওইখানে যে কোনো ধরনের এক্সপ্রেশন হতে পারে। সেই এক্সপ্রেশনটা আপনি বলেন না কেন যে পিটলুমে বোনা শাড়ি, কারোর কোনো আপত্তি নেই, আপনি এটাকে জামদানি বলেন। আপনারা দেখবেন ইন্ডিয়া এটা নিয়ে গত 10 বছর ধরে মুখে ফেনা গুটিয়ে ফেলছে জামদানি জামদানি করতে করতে। আজ পর্যন্ত পিটলুমে তারা জামদানি বুনতে পারেনি। এখনো পর্যন্ত তাদের যতটুকু অর্জন সেটা জ্যাকার্ডে ওদের থেকে আমরা আরো ভালো বলতে পারি, কিন্তু ওরা প্রচার করতে পারে। আর্মিসের মতো ব্র্যান্ড ইন্ডিয়া থেকে স্টোল কিনে নিয়ে গেছে, স্পষ্ট লেখা আছে সেটা জ্যাকার্ডে বোনা স্টোল, তারা জামদানি স্টোল বলে বিক্রি করছে। জামদানি বলবেন কারণ এই জামদানি শব্দটা এমন, এটা বিক্রি করা খুব সোজা। ভেরি গুড সেলেবল প্রোডাক্ট, জামদানি বললেই মানুষ পাগল হয়ে যায়। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলেছি যেটা ভাইরাল ওয়ার্ড, এখন এটা আসলে ভাইরাল ওয়ার্ড। সেই জন্য এইটা হলে মানুষজন চলে আসে এবং আমরা দেশি এবং বিদেশিদের কাছে ভুল বার্তা পৌঁছাচ্ছি। দুঃখজনক হলেও এটাই সত্যি। এই ভুল বার্তাটা আমরা কেন দিব? এটা আমাদের সম্পদ। বাংলাদেশ, আপনি একটা পিটলুম গ্রিনল্যান্ডে বসিয়ে দেন না, সেখানেও আপনি ওই একই ধরনের কাপড় করতে পারবেন, কিন্তু সেটা জামদানি হবে না। জামদানির সাথে একটা জায়গা, তার সংস্কৃতি, তার পানি, তার আবহাওয়া, তার জলবায়ু, প্রত্যেকটা জিনিস জড়িত। এই যে শীতলক্ষার পানি এখন নাই নোংরা, ব্রিটিশরা তো একসময় বোতলে করে লাকা ওয়াটার বলে ব্রিটেনে বিক্রি করেছে, সেই শীতলক্ষার পানি তো জামদানি হয়। আপনারা হাকিম হাবিবুর রহমানের বইটা একটু পড়েন, পাঁচাশ বারাস পাইলে, ওইখানেও দেখবেন যে উনি কি লেখার চেষ্টা করেছেন। তা কোথায় জামদানি আছে, কতগুলো আছে, কিভাবে আছে, মসলিন কিভাবে হয়েছে, এইগুলো আসলে জানা উচিত। আমরা যেটাই করি না কেন একটু শেকড়ের খোঁজ করাটা আমাদের খুব বেশি দরকার। সেই শেকড়ের খোঁজটা আপনাদের দেওয়ার জন্য এই বই, জানি যে এই বইটা প্রোডাকশন করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে এবং তার জন্য হয়তো আমরা কস্ট এফেক্টিভ করতে পারিনি, খুব সত্যি কথা কস্ট এফেক্টিভ করতে পারিনি। জামদানি যেমন সস্তায় হয় না, জামদানির বইও আসলে সস্তায় করা সম্ভব না। কাগজের দাম বেড়েছে, প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। ফলে দেবুদার সাথে আমার কি বলবো, গত 2 বছরে কতবার যে কথা হয়েছে এটা নিয়ে, উনি কত ধরনের কাগজ নিয়ে যে এক্সপেরিমেন্ট করেছেন এবং খরচটা কিভাবে কমানো যায় সেই চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি পারা যায় না একটা ভালো প্রোডাকশন করতে গিয়ে। ঠিক একটু আগে স্যার এই প্রসঙ্গেই কথাগুলো বলছিলেন। তো আসলে ভাষাটা তাই, সেই উচ্ছৃঙ্খলতার প্রকাশ আমরা বিভিন্ন সময় দেখছি। খুব কি বলবো, নগ্নভাবেই আমি জামদানির ক্ষেত্রে দেখছি, কারণ জামদানির তো ভাষা আছে, সেই ভাষাটাকে আমরা উচ্ছৃঙ্খল করে ফেলতে চাচ্ছি। সেই জায়গা থেকেই কারুশিল্প পরিষদ একটা যুদ্ধ করছে, যে যুদ্ধটা অভ্যন্তরীণ যুদ্ধ, যে যুদ্ধটা বাইরের যুদ্ধ। আমি বই আসলে কেন পড়ি তার প্রাসঙ্গিক হচ্ছে 2011 সালে যখন ভারত জামদানির জন্যে, উপাত্তা জামদানির জন্য জিআই অ্যাপ্লিকেশন করে, ওরা যখন জানতে পারি, তখন আমরা এই বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ প্রথমেই আমাদের ইউএনএ আমাদের যিনি স্থায়ী প্রতিনিধি ছিলেন ওই সময়, তাকে দিয়ে ওই আবেদনটাকে স্টপ করানো হয়েছিল। এরপর আমরা ব্র্যাকের সহায়তায় একটা গবেষণা পরিচালনা করি, সেই পেপার সরকারকে দিই, তারপরে অ্যাপ্লিকেশন করা হয়। কিন্তু তদানীন্তন সরকার সেই উপাত্তা জামদানিকে ছেড়ে দেয়। তাদের কথা ছিল একদম কোট আনকোট যে এটা পত্রিকাতে ছাপা হয়েছে, ওরা ওদেরটা করুক, আমরা আমাদেরটা করব। কিন্তু ওইটা আমরা বন্ধ করেছিলাম, আমরা শেষ পর্যন্ত পারিনি। দুঃখজনক ঘটনা যে আমরা পারিনি। তারপরেও আমাদের যুদ্ধটা অব্যাহত আছে যে আমরা মোটিভগুলোকে অবিকল রাখতে চাই। সেই জন্যে 2014 সালে আমেরিকান অ্যাম্বাসেডার্স ফান্ড ফর কালচারাল প্রিজার্ভেশনে আমরা অ্যাপ্লাই করে কিছু টাকা পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমরা মোটিভ নিয়ে জরিপ করি এবং 200টার মতন মোটিভ সেই সময় আমরা খুঁজে পেয়েছিলাম। তার থেকে 67টা মোটিভ নিয়ে একটা বই আমরা প্রকাশ করি। তো ওই টাকা তখন ফুরিয়ে যায়, তখন জাদুঘর এগিয়ে আসে এই বইটা যৌথভাবে প্রকাশ করার জন্য, যেটা আমাদের প্রথম ছিল। সেটা 67টা মোটিভ আমরা উই কম্পাইল 67 মোটিভস ইন দ্যাট বুক। তারপরে সেই বইটা প্রকাশ হয় এবং সেই বইটা তখন নিউজেই প্রকাশ করেছিল। তো এরপরে অনেক বছর গেছে, আমার মনে হয়েছে যে বইটার আরেকটা সংস্করণ হওয়া উচিত। এটা নিয়ে যেহেতু দাদা সাথে আমি খুব নিবিড়ভাবে কাজ করি, ভাইরা বলছেন দাদা কিছু রেখে যায়নি, আমার দুর্ভাগ্য বলি বা আমি বুদ্ধিমানের কাজটা করিনি যে দাদার সাথে আমার এত বছরের যে কথোপকথন এইগুলো রেকর্ড করে রাখলে কয়েক ভলিউম বই হইতো, সেটা আমার না, অনেকেরই হয়তো কাজে লাগতো আর কি। যাই হোক, সেই বইটার ব্যাপারে দাদাকে আমি বারবার বলেছি যে বইটা প্রকাশ করা যেতে পারে। দেবুদার সাথে কথা হয়েছে এবং 2 বছর আগে আমরা কাজ শুরু করেছি এই দ্বিতীয় বইটা করার ক্ষেত্রে। কিন্তু আমরা এইটাকে দ্বিতীয় সংস্করণ বলছি না, এইটাকে আমরা একটা নতুন সংস্করণ, কারণ ওই বইতে যে মোটিভগুলো ছিল সেই মোটিভগুলো এইখানে আছে। আরও একটা জিনিস একটু এই বই সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে মোটিভগুলোর সাথে নতুন কিছু লেআউট আছে। আমি বারবার বলি যে মোটিভ চেঞ্জ না করে লেআউট চেঞ্জ করেন, তাতে আপনি দাম কমাতে পারবেন,
এবং শাড়িটা অন্যরকম দেখাবে, কাপড়টা অন্যরকম দেখাবে। তো মোটিভগুলো রেখে কিছু নতুন লেআউটে কিছু নতুন লেখা, মানে আমার কাজটা ছিল হচ্ছে সিনেমার প্রোডাকশনের স্পট বয়ের মতন, সে চা দেওয়া থেকে শুরু করে সব কিছুই দাদার তত্ত্বাবধানে দেবুদার সাথে একদম নিবিড়ভাবে কাজ করে সোহেল ভাই আছেন। এই বইটা আপনারা যখন হাতে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে। এই সৌন্দর্যের ব্যাপারটা সোহেল ভাই নিশ্চিত করেছেন, আর বাকি কাজগুলো সবাই করেছেন, আমি পেছন থেকে শুধু মানে ফরমাইশিক কাজটা করে গেছি আর কি। তো আমরা এখানে যোগ করেছি মানে জামদানি এবং মাসলিন নিয়ে কাজ করেছেন সোনিয়া আসমত, তার লেখা এখানে আছে। আমার কোনো লেখা এখানে নেই, কিন্তু অন্যদের সবার লেখা আছে, কারণ আমার মনে হচ্ছে যে না, অন্যদের পাশাপাশি আমার লেখাটা দেওয়ার মতন ওই যোগ্যতা আমি এখনো অর্জন করিনি। সেই জন্য ওই লেখাগুলো সেইখানে আছে, এবং এই লেখাগুলোতে আপনারা যারা পড়তে চান, যারা গবেষণা করতে চান, তাদের কৌতূহল মেটাবে, তাদের ক্ষুধা মেটাবে। আর যারা ডিজাইন করতে চান, ছবিগুলো আপনাদের সেই ডিজাইন করার ক্ষেত্রে সাহায্য করবে। এবং আমার সৌভাগ্য যে আগের বইটার সাথেও ছিলাম, এই বইটার সাথেও থাকার সৌভাগ্য হয়েছে। এর মাঝখানে আরও দুটো বই হয়েছে, সেই দুটো বইয়ের সাথেও দাদার সাথে আমি ছিলাম। দাদা যে কথাটা বললেন বেঙ্গলের যে এক্সিবিশনটা, এইটার মূল ছিল হচ্ছে ন্যাশনাল চার্চ কাউন্সিল অফ বাংলাদেশ। এবং দুঃখজনক হলেও সত্যি, কিছুদিন আগে একজনকে দেখলাম, তিনি একজন জামদানি বিক্রি করছেন 8.5 লাখ টাকা দাম। তিনি বলছেন যে মিউজিয়াম থেকে তিনি ছবি সংগ্রহ করেছেন। এই ছবিগুলো সব আমাদের সংগ্রহ করা, আমাদের এক্সিবিশনে এই শাড়িগুলো করা। এই শাড়িগুলোর দাম 3 লাখ টাকার বেশি না, কিন্তু তিনি 8.5 লাখ টাকা এই শাড়ি বিক্রি করছেন, এবং তিনি বুক ফুলিয়ে সেটা বলছেন। আজকে যাদেরকে ফাইজা বলছে মহানায়ক, আমিও তাদেরকে মহানায়ক বলছি। জামাল ভাইদের মতন মানুষ যাদেরকে আমরা আজকে এখানে তুলছি, এর পেছনে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের একটা বিরাট ভূমিকা আছে। এবং সেই যুদ্ধটা আমরা করে যাচ্ছি স্খলন থেকে। জামদানি না, বাংলাদেশের যত হেরিটেজ টেক্সটাইল আছে, সমস্ত হেরিটেজ টেক্সটাইলগুলো স্খলন থেকে বাঁচানোর জন্যই আমরা চেষ্টা করছি। তো যখন এই ভ্রান্তিগুলো আসে, ভুলগুলো আসে, স্যার বলেছিলেন পরিশীলন, আমি ঠিক তার অপোজিটে আরেকটা শব্দ বলি, স্খলন। এই স্খলন যখন হয়, তখন সেই দায়টা আমার ঘাড়ে নিতে হয়, এবং তখনই শাউট আউট লাউড এইটা হওয়া উচিত। আমাদের বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ সেইটা বলে।